চন্দ্রগুপ্ত 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 কি? ভুলে যান চন্দ্রগুপ্তকে। এটা আপনি কি বলছেন আচার্য? চন্দ্রগুপ্তকে ছাড়া আমি আমার জীবন কল্পনাও করতে পারি না। আপনি খুব সামান্যই জানেন চন্দ্রগুপ্তকে। কতটাই বা জানেন আপনি ওকে? কতটা দেখেছেন? ও সাহসী, বীর, যুবক। আপনার দৃষ্টিতে চন্দ্রগুপ্ত শুধু এটুকুই, কিন্তু এই চন্দ্রগুপ্তের মধ্যে আরেকটা চন্দ্রগুপ্ত আছে যাকে আপনি জানেন না, যে ছোটবেলা থেকে আজ পর্যন্ত প্রতিটা দিন আমার সঙ্গে কাটিয়েছে। অনেক দুঃখ পেয়েছে সে অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে, যে বহু পরিশ্রম করেছে। সংসারে সব সুখ স্বাচ্ছন্দ্য ভুলে গিয়ে নিরলস পরিশ্রম, আর এই পরিশ্রম কেবলমাত্র একটা লক্ষ্যের জন্য, একটা স্বপ্নের জন্য, অখণ্ড ভারত। ওর সমগ্র জীবন অখণ্ড ভারতের স্বপ্নকে সার্থক করার কাজে উৎসর্গীকৃত। আর এটাই চন্দ্রগুপ্ত, যাকে ইতিহাস গড়তে হবে, যাকে ইতিহাসে অমর হতে হবে, যাকে এই সময়ের যুগ পুরুষ হতে হবে। এমন যুগ পুরুষ যাকে আগামী শত সহস্র প্রজন্ম চন্দ্রগুপ্ত মৌর্য নামে চিনবে। অত্যন্ত কঠিন পথে চলছে সে, আর এই পথ কেবল খ্যাতি আর প্রতিপত্তির জন্য নয় রাজকুমারী দুর্ধরা, পবিত্র যজ্ঞের মতো এই লক্ষ্য। আর যখন যজ্ঞ এত বৃহৎ হয়, তখন অনেক বড় বড় বলিদান দিতে হয় তার জন্য। সম্ভবত আমাদের বেশি সময় লাগবে না। সুড়ঙ্গের ভিতর থেকে আমাদের আত্মঘাতী দল দুর্গের ভিতর ঢুকে এদেরকে আক্রমণ করবে। তারপরে দেখবেন যে আমাদের সাথে যুদ্ধ করবে নাকি দুর্গের দ্বারকে রক্ষা করবে ওরা। আপনি আজ্ঞা করুন অমাত্য। ওই দেখো ভদ্রশাল, চাণক্য আমাদের বিভ্রান্ত করবার জন্য মৃত সৈনিকদের সব দেহগুলো এইভাবে দান করিয়ে রেখেছে, যাতে বোঝা যায় তার কাছে প্রচুর সৈন্য আছে। তীরন্দাজদের কোনো অস্তিত্ব নেই। সৈন্যরা, মুখ্য দরজা যতক্ষণ ভেঙে না যাচ্ছে আমাদের প্রতীক্ষা করতে হবে ভদ্রশাল। দরজাটা তাড়াতাড়ি ভেঙে ফেলো। আপনি যে আমার কথা একেবারেই মানবেন না রাজকুমারী দুর্ধরা, সেটা আমি খুব ভালোভাবেই জানি। কিন্তু একটা কথা মনে রাখবেন, একজন নারী পুরুষকে সাফল্যও দিতে পারে, আবার তাকে শেষও করে দিতে পারে। আমি বলছি না এতে আপনার কোনো দোষ আছে, কিন্তু একটা কোকিলের সৌন্দর্য যেমন তার মিষ্টি কুহু ডাকে, তেমনি একজন স্ত্রীর সৌন্দর্য
তার প্রতিভক্তির মধ্যে। ভক্তি আসলে কি? প্রেমের চরম সীমা। প্রেমের চরম সীমা অর্থাৎ সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ সমর্পণ, অর্থাৎ ভক্তি। আর এটা যখন যেখানে হয়, কখনোই একপক্ষীয় হয় না। আপনি এক মুহূর্তের জন্য ভেবে দেখুন, একজন ব্যক্তি অখণ্ড ভারত নির্মাণের কাজে যুক্ত, আর তার হৃদয়ে অনবরত প্রশ্ন উঠছে, বাড়িতে তার স্ত্রী কেমন আছে, কি করছে সে? ভেবে দেখলে এটা খুবই অদ্ভুত লাগছে হয়তো। তাই বলা হয় যে প্রেম যোদ্ধাকে দুর্বল করে দেয়। প্রেম যোদ্ধাকে এমন সব দ্বন্দ্বের মধ্যে ফেলে যাতে তার পক্ষে উচিত আর অনুচিতের মধ্যে তফাৎ বুঝতে অসুবিধা হয়। প্রেমে তার চোখে সবকিছুই এত স্বপ্নের মতো সুন্দর লাগে যে তাতে বিভোর হয়ে সে লড়াই পর্যন্ত করতে ভুলে যেতে পারে। এই নেশায় ডুবে সে হার পর্যন্ত স্বীকার করে নিতে পারে। এটা তার জন্য ঘাতক হতে পারে, তার সঙ্গে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর চন্দ্রগুপ্ত প্রেমের জন্য এত বড় মূল্য চোকাতে পারবে না। এমনিতেও ওর জীবনে প্রতি পদে সংকট, সহস্র মানুষের দায়িত্ব রয়েছে ওর ওপর। আমি এই মহান সংগ্রামে আপনার দুর্গের ভেতরের দ্বার খুলে দেওয়ার গুরুত্ব অস্বীকার করছি না। আমি প্রেমের বিরুদ্ধে নই, আমি সম্মান করি প্রেমকে। কিন্তু একটা ছোট ভুল জীবন নিয়ে নিতে পারে চন্দ্রগুপ্তের। সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে পারে এই ছোট্ট ভুল, যা তার থেকেও বড়, আমার থেকেও বড়, আপনার থেকেও, আমাদের সবার থেকেও বড়। অখণ্ড ভারতের স্বপ্ন। রাজনীতিতে আমার কোনো রুচি নেই, আর না রাজনীতির কথা আমি বুঝতে পারি। আমি তো শুধু নিজের মনের কথা বুঝি। আমি ওকে খুব ভালোবাসি। আমায় ওকে ভুলে যেতে বলবেন না আচার্য। আমি মরে যাব। আমার এই হৃদয় প্রত্যেকবার শুধুমাত্র একটাই কথা বলে চলে, চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত। ঠিক আছে, যদি আপনার প্রেম হৃদস্পন্দনের মতো সত্য হয়, যদি আপনার মনে হয় যে আপনি চন্দ্রগুপ্তকে ছাড়া বাঁচতে পারবেন না, তাহলে তো এই প্রেম অমর হওয়া উচিত। আর অমর হওয়ার জন্য মরতে হয় রাজকুমারী দুর্ধরা। তাহলে আপনি কি মরতে পারেন আপনার এই পবিত্র প্রেমের জন্য? সত্য প্রেমের মতো স্বপ্নময় আর কোমল নয়। আর সত্য হলো এই যে যদি এই সময় আপনি চন্দ্রগুপ্তের জন্য নিজেকে মেরেও ফেলেন, তবুও মগধের লাখ লাখ মানুষের ওপর আপনার পিতার অত্যাচারী থাকবে। তার ধন লোলুপতাই থাকবে। তার দরিদ্র কৃষক আর সাধারণ মানুষকে পীড়ন করে সর্বদা ফুর্তিতে মজে থাকা ততটাই বড় দুঃখজনক সত্য যতটা আপনি ধননন্দের কন্যা। আর এটা কল্পনা নয়, আর না তো আপনার প্রেমের প্রতি কোনো বিদ্বেষ আছে আমার। এটা কেবল একটা সত্য।
আর এই সত্য চন্দ্রগুপ্তের সামনে এসে দাঁড়িয়েছে, মগধের সোনালী ভবিষ্যতের সামনে এসে দাঁড়িয়েছে, অখণ্ড ভারতের সমস্ত পরিকল্পনার সামনে এসে দাঁড়িয়েছে। আর তাই আমি বলছি যে সত্যিটা বুঝুন, জানুন, আর এটা মেনে নিন যে চন্দ্রগুপ্তের সঙ্গে আপনার সম্পর্ক সম্ভব নয়। আমরা যা চাইব নিয়তি যে আমাদের তা দেবেই সেটা আবশ্যক নয়। দরিদ্র আর পীড়িতদের সঙ্গে এটাই হয়েছে আজ পর্যন্ত। কখনো কখনো রাজপ্রাসাদে জন্ম নেওয়া মানুষদের সঙ্গেও এরকম হতেই পারে। আপনি চন্দ্রগুপ্তের জীবন থেকে চিরকালের মতো বিদায় নিলে তাতে সবার ভালো হবে। আর আপনার সঙ্গে তো ওর পবিত্র প্রেমের সম্পর্ক, আর তাই আমি চাই যে না আপনার জীবনে কোনো সমস্যা আসুক, না চন্দ্রগুপ্তর জীবনে। আমি আপনাকে অমাত্যর কাছে সুরক্ষিত পৌঁছে দেব, তিনি আপনাকে পাটলিপুত্র নিয়ে যাবেন। আপনি বুদ্ধিমান, তাই আশা করছি যে চন্দ্রগুপ্তের সঙ্গে সম্পর্ককে একটা স্বপ্ন মনে করে আপনি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন। না, আমি আপনার জন্য নিজের ভালোবাসার বলিদান দিতে পারবো না। আপনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য চন্দ্রগুপ্তকে ব্যবহার করছেন। কিন্তু ও আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, আর নিজের জীবনের এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি আপনার নির্দেশ অনুযায়ী নেব না, যার জন্য আমি নিজের বাবার বিরুদ্ধে চলে গেলাম। তাকে আপনার কথা শুনে আমি ভুলে যাব? কখনোই নয়। চন্দ্রগুপ্তর জন্য আমি নিজের সাথে লড়াই করছি, নিজের বাবার সাথে লড়াই করছি। আমি আর পিছিয়ে যাব না, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। এই ব্রাহ্মণ আপনার কাছে চন্দ্রগুপ্তকে ভিক্ষা চাইছে রাজকুমারী। ক্ষমা করবেন আচার্য, ঠিক আছে, আপনি যেমন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি। তুমি জানো তোমায় কি করতে হবে।
त्वमेव बन्धु च सखा त्वमेव। আচার্য, আর কিছুক্ষণের মধ্যেই দুর্গের দরজা ভেঙে যাবে। আচার্য, আপনার সব আদেশ পালন করা হয়েছে, আর শত্রুদের একটা সৈন্যদল দক্ষিণ দিক থেকে আমাদের দিকে এগিয়ে আসছে। এটাই তো অনুমান করেছিলাম আমরা। আচার্য, আচার্য, দরজা ভাঙতে চলেছে, আপনাকে এক্ষুনি বেরোতে হবে। আচার্য! সময় এসে গেছে আহিরিয়ার তৈরি করা জল নিকাশির রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার। আর যাওয়ার সময় আমরা আমাদের প্রথম বিজয় চিহ্ন এখানে রেখে যাব। শশাঙ্ক, যে যে জায়গায় আমি তোমাকে বলেছিলাম তুমি তেল ছড়িয়ে দিয়েছো। হ্যাঁ আচার্য। চন্দ্রগুপ্ত, তুমি জানো যে তোমায় এখন কি করতে হবে। জয় ভারত মাতার জয়। আক্রমণ! আমরা চন্দ্রগুপ্তকে সঙ্গে না নিয়ে কি করে যেতে পারি আহেরিয়া? কারণ এটা আচার্যের আদেশ। আর আচার্য, আমরা যে পর্যন্ত ভাবি না তার অনেক আগে উনি ভাবেন। উনি যখন বলেছেন যাও, তাহলে যাও। নাও লাফাও, লাফাও।
ভদ্রশাল, আমি বলেছিলাম না সামনাসামনি যুদ্ধ হবে। সৈন্যরা মেরে ফেলো একে। ধরে আনো ওকে, ছাড়বে না তোমরা। সেই আগুন চন্দ্রগুপ্ত, যা এখন পুরো মগধে ছড়িয়ে পড়বে। চলো। এসো বন্ধুরা। চন্দ্রগুপ্ত, প্রণাম আচার্য। এসো বন্ধুগণ, এসো আমার সঙ্গে, এইদিকে এসো। আমার এরকম অনুভূতি হচ্ছে চন্দ্রগুপ্ত, যে কোনো একটা প্রশ্ন তোমার মনের মধ্যে ঘূর্ণিঝড় তুলেছে। সামন্ত মশাই, রাজকুমারী দুর্ধরা আর তার দাসী একটা কক্ষে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তুমি কি এটা জানতে চাও যে দুর্ধরা এখন কোথায়? যখন আমি দুর্ধরাকে আমাদের সঙ্গে দেখতে পেলাম না, তখন আমি বুঝে গেছি আচার্য যে আপনি অবশ্যই কোনো সিদ্ধান্ত নিয়েছেন। আর যদি আমার প্রশ্নের কথা বলেন আচার্য, আমার জন্য আপনার প্রতিটি সিদ্ধান্ত শেষ আর সঠিক সিদ্ধান্ত। আপনাকে প্রশ্ন করবার আমার কোনো প্রয়োজন নেই। ব্যাস, আমায় শুধু আপনি আশীর্বাদ করুন।
বিজয়ী ভাবা। আমি কোনো যুদ্ধে অংশ নিতে চাই না, কিন্তু মগধের মতো সাম্রাজ্যে যদি লড়াই ছাড়া আমরা তাদের হাত থেকে নিজেদের বাঁচাতে না পারি, তাহলে মগধের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প উপায় নেই। এই যুদ্ধের সবচেয়ে বড় সংকট, সবচেয়ে বড় সমস্যা হল আমাদের মনের ভয়, অজ্ঞাতের প্রতি ভয়, যা অতার্কিক। কারণ অজ্ঞাতের মতো কোনো বিষয়ের কোনো অস্তিত্বই নেই। সত্যটা হয়তো কিছু সময়ের জন্য আমাদের অজানা থাকতে পারে, কিছু সময়ের জন্য হতে পারে যে আমরা সেগুলি বুঝতে পারছি না, কিন্তু তা থেকে ভয় কেন পাবো আমরা? এটা তো কেবল সংকেত যে চলো শত্রুর সামর্থ্যের ব্যাপারে আরো বেশি জানি, আরো বেশি, আরো বেশি। শেষ পর্যন্ত আপনি পাটলিপুত্রতে পৌঁছেই গেলেন রাজকুমারী দুর্ধরা। এবার দেখবেন মহারাজ ধননন্দ আপনার পিতা আপনাকে কিরকম শাস্তি দেয়। এটা তো সত্যি যে আমরা রাজদুর্গ আপনার জন্য হারিয়েছি। আমাকে আমার বাবার কথাই বারবার বলে অযথা ভয় দেখানোর চেষ্টা করো না। আমি ওনাকে বিন্দুমাত্র ভয় পাই না। আর তাছাড়াও ভয় তো তোমার পাওয়া উচিত ভদ্রশাল, কারণ কোনো কাজ পূর্ণ করার ক্ষমতা আর যোগ্যতা তোমার মধ্যে নেই। প্রথমে তো বাবার সোনা নষ্ট করলে, তারপর মিথ্যে বললে, আর এখন রাজগৃহ হারালে। উচ্চ শ্রেণীর অসফল সেনাপতি তুমি। একজন নায়ক আর মানুষের সম্পর্ক। চন্দ্রগুপ্ত, মানুষ তাদের নায়কের সঙ্গে নৈতিক নিয়মের মাধ্যমে যুক্ত হয়, আর এমনভাবে যুক্ত হয় যে তারপর তারা তার জন্য নিজেদের জীবন পর্যন্ত বলিদান দিতে পারে। একজন সেনানায়ককে এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে যে সৈনিকেরা যুদ্ধে দুটি কারণে লড়াই করে। প্রথম কারণ কোনো আশা, কোনো স্বপ্ন, কোনো ইচ্ছা। আর দ্বিতীয় কারণ যদি তাদের সামনে লড়াই করা ছাড়া অন্য কোনো উপায় না থাকে, যেমনটা ধননন্দের সেনাবাহিনীতে যে কোনো সৈনিকের সঙ্গে হয়। যখন এই দুটি কারণের মধ্যে সেই সৈনিক যে মনে আশা আর স্বপ্ন নিয়ে লড়াই করে, তখন সেই সৈনিক যুদ্ধক্ষেত্রে হাসতে হাসতে নিজের প্রাণ বলিদান দিতে পারে। তাই একজন ভালো সেনানায়কের নিজের সৈনিকদের ইচ্ছা আর অভিলাষাগুলিকে কখনোই মরতে দেওয়া উচিত নয়। আমাদের সবাইকে মহারাজ এখনই ডেকেছেন। আমাদের ওনার সামনে প্রস্তুত হয়ে যেতে হবে।
রাজদুর্গ আমাদের হাতছাড়া হয়েছে, তাই মহারাজ আমাদের শাস্তি তো দেবেনি। তাই আমার মনে হয় যে মহারাজকে সব সত্য বলে দেওয়া উচিত, যে আমরা ওনার মেয়ের জন্য পরাজিত হয়েছি। আমরা মহারাজকে বলে দেব যে আপনারই মেয়ে আপনার সব থেকে বড় শত্রু, চন্দ্রগুপ্তকে ভালোবেসে ফেলেছে। প্রাণ বাঁচানোর জন্য আমাদের সত্যি কথাটা বলার দুঃসাহস তো করতেই হবে অমাত্য। কারণ যদি আমরা এরকম না করি তাহলে জানি না মহারাজ কি করে বসবেন। হতে পারে উনি আমাদের জীবন শেষ করে দেবেন। তাই আমার মনে হয় অমাত্য, এই পরিস্থিতিতে আমাদের একসঙ্গে চলা উচিত। যদি আমরা একসাথে চলি তবেই আমাদের বাঁচার সম্ভাবনা রয়েছে। যদি অত্যাচারের ইতিহাস যদি আবার প্রকাশ হতে চায়, তবে যতক্ষণ না ভালো সময় আসে জীবিত থাকার চেষ্টা করতে হবে। আমি আপনাদের এখানে এই কারণে এনেছি যাতে আপনারা এটা দেখেন। এটা কি ফুল আচার্য? কি হলো অমাত্য? আপনি চুপ করে আছেন কেন? কিছু বলছেন না কেন আপনি? ঘাবড়িও না ভদ্রশাল, আমি সবসময় ওটাই করব যাতে করে মগধের মঙ্গল হয়। কি জানো তো ভদ্রশাল, যে বাঘের গুহাতে লম্বা সময় কাটায় সে বাঘের ইশারায় নাচতেও পারে, আর দরকার পড়লে সে নাচাতেও পারে। আমি খুব ভালো করেই জানি মহারাজ ধননন্দের সামনে নিজেকে কিভাবে বাঁচাতে হয়। তুমি কেবল আমায় অনুসরণ করতে থাকো, আমায়। এটা করঞ্চ ফুল, অসাধারণ রকমের দুর্লভ, অত্যন্ত দুষ্প্রাপ্য, যা 12 বছরে কেবল একবার এই সময়ই ফোটে। নিজের গুরুজনদের কাছে শুনেছি আমি এই ফুলের চমৎকারী প্রভাব। যারা এই ফুল দেখতে পাওয়ার সৌভাগ্য লাভ করে তাদের জীবনে এই ফুল চমৎকার করে দেয়। মনে হয় এটা নিয়তিরই আশীর্বাদ যে আমরা এই ফুলের দর্শন পেয়েছি। এটা অসাধারণ ঘটনা। আপনার কথার অর্থ আচার্য? সেটাই যা বলছি, না কম না বেশি। সংসারে সব কথার একটা সময় নিশ্চিত থাকে। জন্মের জন্য, মৃত্যুর জন্য, ফোটার জন্য, ঝরে পড়ার জন্য, সুখের দুঃখের ফসল কাটার, বপন করার, পতনের, উত্থানের, এবং সাবধান থাকার আর আক্রমণ করার। সবকিছুই আগে থেকে নিশ্চিত থাকে ভবিষ্যতের গর্ভে। কখনো কিছুই অকারণে হতে পারে না। আর এটাই সময় চন্দ্রগুপ্ত। আপনাদের সবাইকে এখানে এই দুর্লভ করঞ্চ ফুলের সামনে এনে বলছি আমি যে এটাই সেই সময়, সেই অসাধারণ যুদ্ধের, বহু বছরে যার কথা কেউ কল্পনাও করেনি। যাতে হাতে গোনা কয়েকজন সৈনিকও নিজেদের হৃদয়ে নিজেদের স্বপ্ন আর লক্ষ্যকে লালন করে সিদ্ধান্ত নেয়, তাহলে পাটলিপুত্রের মতো অজেয় মনে করা নিরঙ্কুশ অত্যাচারী সাম্রাজ্যকেও পরাজিত করতে পারে। এটাই সময় ধননন্দের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করার। আপনি আমাদেরকে শুধু পথ দেখান। পাটলিপুত্রকে আমরা অবশ্যই হারাবো। কেবল পাটলিপুত্রকে হারাবে
পাটলিপুত্র তো এই বিশাল শোষণতন্ত্রের একটা অংশ মাত্র। মগধের পীড়িত শোষিত অত্যাচারী জনতার রক্তচোষা সেই অসুরের শিরচ্ছেদ করতে হবে। তাহলে তার বাহুগুলি এবং তার শরীর নিজে থেকেই তোমাদের বশে চলে আসবে। আর আমাদের আজ সেটাই করতে হবে। এই শাসন ব্যবস্থাকে সম্পূর্ণ সমাপ্ত করার জন্য প্রথমে তার শিরচ্ছেদ করতে হবে। আর সেটা হলো ধননন্দ। মেরে ফেলো ধননন্দকে, আর পাটলিপুত্র আক্রমণ করে তার উপর নিজেদের অধিকার কায়েম করো। কারণ যখনই তোমরা ধননন্দকে মারবে, তার নিয়ন্ত্রণ নিজে থেকেই পেয়ে যাবে তোমরা। আচার্য, যদি এটাই আপনার আদেশ হয়, আর যদি এটাই আপনার পরিকল্পনা হয়, তাহলে আমরা সবার আগে ধননন্দেরই শিরচ্ছেদ করব।